শুরু করছি গাড়ির জাদুকর এর চতুর্থ ও শেষ পর্ব। এক মনে কাজ করে যাচ্ছে মুসা। তার সাথে আরো লোক রয়েছে, তবে তাদের সাথে কথা খুবই কম বলছে সে। এক হাতে ক্লিনারের বোতল, আরেক হাতে মোছার কাপড়। কাজ করছে আর তাকিয়ে দেখছে টেবোরান কিংবা পিরানারা এলো কিনা। বিকেল গড়িয়ে গেল, এলো না ওরা। গাড়ির পর গাড়ি এসে ঢুকছে, ধোয়া মোছা হলে চলে যাচ্ছে, আরো ঢুকছে। ট্যাকো বেলে বসে বসে কোক আর স্যান্ডউইচ খাচ্ছে নিকি। কাজ করে চলেছে মুসা। অপেক্ষা করতে লাগলো নিকি। জানালার কাছে মাথা তুলল কিশোর। ম্লান আলোর নিচে নীরবে গুবড়ে পোকার মতো ঘাপটি মেরে রয়েছে যেন গাড়িগুলো। দোতলায় মেকানিকদের কাজ করার শব্দ শোনা যাচ্ছে। তিনতলায় এয়ার কম্প্রেসারের আওয়াজও মৃদু মৃদু শুনতে পাচ্ছে এখান থেকে। অন্য কিছু শোনার অপেক্ষায় কান পেতে রয়েছে সে। ভাবছে এই বাড়িরই কোথাও অদৃশ্য হয়েছে কমলা ক্যাডিলাকটা। কালো একটা বুইকে করে কোথাও থেকে বেরিয়েছে পেজ আর হ্যাম। কোনখান থেকে? ঘড়ি দেখল নিকি। বিকেল 4টে। কিছুই ঘটেনি কারবাসে, শুধুই গাড়ির আসা যাওয়া আর নিয়মিত কাজ। চিবুরান, পিরানহা কিংবা ওদের গার্লফ্রেন্ডদের কেউই আসেনি এতক্ষণে। যাওয়ার সময় হয়ে এসেছে। গ্যারেজে গিয়ে হন্ডা সিভিক আর কিশোরকে নিয়ে আসতে হবে। দুবার মাথা নিচু করে ফেলতে হয়েছে কিশোরকে। টহল দিতে দিতে ওই দুবার তার সামনে দিয়ে গিয়েছিল হ্যাম। 4:30 বাজলো। আর বসে থাকতে পারল না কিশোর। নেমে পড়ল গাড়ি থেকে। পা টিপে টিপে এগোলো এলিভেটরের দিকে। কান পেতে রয়েছে। হ্যামের কোনো সাড়া পেলেই লুকিয়ে পড়বে। কাউকে দেখা যাচ্ছে না গ্যারেজে। আর কোনো গাড়িই ঢুকলো না। সারাটা ঘর খুঁজে দেখার ইচ্ছে তার। দেখতে চাই পয়লাবার তার আর মোসার চোখে কিছু একটা এড়িয়ে গিয়েছিল কিনা। অফিসের দরজাগুলো খুলে দেখতে লাগলো। বাইরে থেকে অফিসের মতো লাগলেও আসলে ওগুলো স্টোর রুম, কিংবা হয়তো আগেই অফিস ছিল, এখন অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে। সব দেখে টেখে আবার এলিভেটরের সামনে এসে দাঁড়ালো সে। প্ল্যাটফর্মটা নামিয়ে রাখা হয়েছে। চওড়া শ্যাফটটাতে আলো কম, গ্যারেজের মতোই। ধড়াস করে উঠল বুক। পায়ের শব্দ। হঠাৎ করেই বেরিয়ে এসেছে হ্যাম র্যাম্পের কাছ থেকে। লো রাইডারে করে কার ওয়াশে এসে পৌঁছল টেবোরান আর পিরানারা। কাপড়ে চোপড়ে ওয়েস্টার্ন ছবির ডাকাত মনে হচ্ছে, যেন এইমাত্র একটা ডাকাতি করে এলো। 5টা বাজে। কার ওয়াশ বন্ধ করার সময় হয়েছে। মুসার মজুরি মিটিয়ে দেয়া হচ্ছে। এই সময় অফিসে ঢুকলো টেবোরান। থ্যাঙ্কস স্যার। এত জোরে বলল মুসা যাতে আশেপাশে সবাই শুনতে পায়। টাকাটা আমার খুব দরকার। বাবার চাকরি নেই। আপনার তো অনেক জানাশোনা, ভালো মেকানিক অনেকেই চাই। দয়া করে যদি কোথাও আমাকে লাগিয়ে দিতে পারতেন, বেঁচে যেতাম। কোনোদিন বলতাম না আপনার কথা। দেখবো মোসা, তোমার কাজে আমি খুব সন্তুষ্ট হয়েছি। সত্যি দেখবো আমি। মেকানিকের কাজ করিয়েও দেখতে পারেন, আমি জানি আপনি খুশি হবেন। টাকা আমার ভীষণ দরকার। যে কোনো কাজ করতে রাজি আমি। আর চোখে দেখল সে ত্রিপুরান তার দিকে তাকিয়ে রয়েছে। বেরিয়ে এলো সে। বেশি অভিনয় করতে গিয়ে লোকটাকে সন্দিহান করে তুলতে চাইল না। বাইরে হাঁটতে শুরু করলো তার ফিয়ারোটার দিকে। ট্যাকো বেল পেরোনোর সময় লক্ষ্য করল নিকি তার জায়গায় নেই। দম বন্ধ করে ফেলেছে কিশোর। এগিয়ে আসছে লোকটা। হন্ডায় ফিরে যাওয়ার আর সময় নেই। সবচেয়ে কাছের গাড়িটায় যে গিয়ে ঢুকবে তারও উপায় নেই। এলিভেটর আর একটা গাড়ির সারির মাঝের গলি দিয়ে হাঁটছে এখন হ্যাম। বায়ে একবার ভালো করে তাকালেই দেখে ফেলবে কিশোরকে। আর কোনো পথ না দেখে তেলকালি আর ধুলো লেগে থাকা মেঝেতেই শুয়ে পড়ল কিশোর। গড়িয়ে চলে এলো কাছের গাড়িটার তলায়। চোখের সামনে দেখল কয়েক ফুট দূরে দিয়ে চলে যাচ্ছে হ্যামের বুট পরা পা। থেমে গেল পা দুটো। শূন্য গলিটা দেখছে হয়তো। আস্তে আস্তে দম ফেলছে কিশোর। হাতের উল্টো পিঠ দিয়ে ব্রোর ওপরের তেল আর ঘাম মুছল। তার মনে হচ্ছে কোনো দিনই বুঝি ওখান থেকে সরবে না হ্যাম। আরও কাছে এগিয়ে এলো বুট। হাত বাড়ালেই এখন ছুঁতে পারে কিশোর। গ্যারেজে ঢোকার ছোট্ট দরজাটা খুলে গেল। লম্বা বর্ষার ফলার মতো ভেতরে এসে পড়ল বিকেলের এক ঝলক রোদ। কে চাই? ধমকে সুরে জিজ্ঞেস করলো হ্যাম। জোরালো শোনালো নিকির গলা। আমি হন্ডাটা নিতে এসেছি। টিকিট দেখি। এই যে। সরে গেল বুট। একটা মিনিট চুপ করে রইল কিশোর। মিনিট এত লম্বা তার কাছে খুব কম সময় লেগেছে।
মনে হলো একটা দিন পেরোলো। গড়িয়ে গাড়ির নিচ থেকে বেরিয়ে এসে তাকালো। দরজার দিকে হেঁটে যাচ্ছে হ্যাম। নিকি দাঁড়িয়ে রয়েছে রোদের বর্ষায় পিঠ দিয়ে। উঠে দাঁড়ালো কিশোর, হাত নাড়ল, তারপর ঝপ করে বসে পড়ে হামাগুড়ি দিয়ে এগুলো গাড়িটার দিকে। আশা করল নিকি তাকে দেখতে পেয়েছে, কোনোভাবে কিছুক্ষণ আটকে রাখবে হ্যামকে, কিশোরকে গাড়িতে চড়ার সুযোগ করে দেবে। 6টায় বন্ধ করি আমরা। হ্যামের গলা শোনা গেল। এখন গাড়ি নিলে আর ফিরে আসতে পারবেন না, কালকের আগে রাখতে পারবেন না। কালকের আগে রাখার দরকারও নেই। ফোন আছে ওখানে দেয়ালে। দেখিয়ে দেবেন প্লিজ। 100 টাকা দিয়ে মাথা কিনে ফেলেছে মনে হয়। রেগে গেল হ্যাম। তবে এই কথাবার্তায় সময় পেয়ে গেল হোন্ডায় এসে উঠতে পারল কিশোর। ফোন করতে আর গেল না নিকি। মিথ্যে কথা বলেছে, গাড়িতে এসে উঠল, তারপর ধীরে ধীরে পিছিয়ে নিয়ে গেল দরজার কাছে। জানালার কাছে ঝুঁকে এলো হ্যাম। 6টার মধ্যে ফিরতে না পারলে কাল মনে থাকে যেন। কাল কখন? সকাল 7টায়। তখন আমার ডিউটি নেই, অন্য লোক খুলবে। যেন এটা একটা সাংঘাতিক রসিকতা। হেসে উঠল নিকি। হ্যাম হাসল না, এমন একটা ভঙ্গি করলো যেন সকাল 7টায় না আসাটা একটা বিরাট সম্মানের ব্যাপার। বাইরে গাড়ি বের করে নিয়ে এলো নিকি। জিজ্ঞেস করলো, কিশোর তুমি ঠিক আছো? আছি, কোনো লাভ হয়নি, কিচ্ছু দেখিনি। পেছনে বন্ধ হয়ে গেল গ্যারেজের দরজা। মোড়ের কাছে এসে পেছন থেকে বেরিয়ে নিকির পাশে বসলো কিশোর। কার ওয়াশে টিপুরান এসেছে? এসেছে 5টার পর। ইয়ার্ডে পৌঁছে হেডকোয়ার্টারে ঢুকলো দুজনে। মজুরির টাকা গুনছে মুসা, রেখে দিল 3 গোয়েন্দার তহবিলে। রবিনকে ফোন করলো কিশোর। অফিসেও পাওয়া গেল না, বাড়িতেও না, কাজেই তাকে বাদ দিয়েই আলোচনা করতে বসলো ওরা। আজ যা যা করেছি, কিশোর বলল, কালও ঠিক তাই করব। মশা যাবে কার ওয়াশে, নিকি ভাই টিপুরানের গাড়ি নষ্ট করার চেষ্টা করবে, আমি নজর রাখবো গ্যারেজে। কালও যদি 5টার পর আসে, নিকি বলল, কিছু করতে পারবো না, আজকের মতোই বেকার। পরদিন আগেই হাজির হলো টিপুরান, কিন্তু খোলসে ঢাকা লো রাইডারের ইঞ্জিন বিকল করতে পারল না নিকি। কিশোর ওদিকে সারা দিন গ্যারেজে নজর রেখেও কিছু আবিষ্কার করতে পারল না। একটা ব্যাপারেই শুধু অগ্রগতি হলো, মুসার হাসি খুশি আচরণ আর কাজের ক্ষমতা টিপুরানের নজর কাড়ল। পকেটে লুকোনো ওয়াকিটকিতে মেসেজ পাঠালো। নিকিও শুনতে পেল কথা। তুমি ছেলেটা খুব ভালো। টিপুরান বলল, মুসা নিগ্রো না হয়ে সাদা চামড়ার আমেরিকান হলে অবশ্য এত সহজে কথা বলতে আসতো না। তোমার জন্য বেশি মাইনের একটা কাজ ঠিক করলে কেমন হয়? মুসা বলল, বলে খুবই ভালো হয়। কিন্তু সেদিন আর কিছু ঘটল না। সময় চলে যাচ্ছে, ওদের স্কুলের ছুটি আছে আর মাত্র 3 দিন, আর নিকিও বেশি দিন মুক্ত থাকবে না। তবে তার পরদিন সুযোগ পেয়ে গেল নিকি। সেদিন সকাল সকাল এসে হাজির হলো টিপুরান আর পিরানারা। থামলো ট্যাকো বেলের সামনে। ভেতরে ঢুকে তর্ক জুড়ে দিল শুরুতেই, কে কি খাবে এই নিয়ে। সময় পেল নিকি, টুক করে গিয়ে ঢুকে পড়ল টিপুরানদের লো রাইডারের নিচে। 2টো তার কেটে দিল, তারপর ওয়াকিটকিতে মুসাকে বলে দিল কি করতে হবে। টিপুরান বেরিয়ে স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, স্টার্ট নিল না ইঞ্জিন। কার ওয়াশ থেকে মুসা দেখতে পেল সে আর পিরানারা গোল হয়ে দাঁড়িয়ে কথা বলছে। প্রথমে গেল কার ওয়াশের মালিক, তারপর একজন বয়স্ক কর্মচারী। অবশেষে চিৎকার করে ডাকলো, এই তুমি, নিগ্রো ছেলেটাকে ডাকছি, এইদিকে এসো। একটা ন্যাকড়ায় হাত মুছতে মুছতে ট্যাকো বেলের দিকে এগুলো মুসা। আমি? হ্যাঁ, দেখা যাক কত বড় মেকানিক তুমি, চালু করে দাও তো গাড়িটা। খোলা হুডের ওপর এসে ঝুঁকলো মুসা। ইঞ্জিনের এটা ওটা নিয়ে ঘাঁটাঘাঁটি করলো কিছুক্ষণ। ব্যাটারি দেখলো, স্পার্ক প্লাগ দেখলো, কয়েকবার করে স্টার্ট দিতে বলল টিপুরানকে। তারপর টিপুরান যখন বিরক্ত হয়ে তার আশা প্রায় ছাড়তে বসেছে, এই সময় বলে উঠল মুসা। বুঝতে পেরেছে গোলমালটা কোথায়। গাড়ির নিচে ঢুকে গেল সে, তারগুলো দেখতে পেল। সেখান থেকে ডেকে বলল, এই একটা 1/2 ইঞ্চি রেঞ্জ দেবেন কেউ? কার কাছে যন্ত্রপাতি আছে খোঁজ পড়ে গেল। কার ওয়াশের মালিকের অফিস থেকে এনে দিল যন্ত্রটা। আসলে ওটার কোনো দরকারই নেই মুসার, তবু কাজ দেখানোর জন্য এই ভাবভঙ্গি করতে লাগলো সে। বেশ কিছুক্ষণ খুটুর খাটুর করে শেষে বেরিয়ে এলো। কপালের ঘাম মুছে বলল, দেখুন তো এবার। সঙ্গে সঙ্গে স্টার্ট হয়ে গেল ইঞ্জিন। বাহ, ভালো কাজ জানো তো।
প্রশংসা করলো টিবুরান। চিন্তিত ভঙ্গিতে তাকালো মুসার দিকে। কিছু জানাশোনা লোক আছে আমার, মেকানিক খুঁজছে, দেখি আলাপ করে ভালো বেতন দেবে। কত বেশি তুমি কল্পনাও করতে পারবে না, তবে কিছু গোপন ব্যাপার স্যাপার আছে, মুখ বন্ধ রাখতে পারবে? পারবো, রাজি হয়ে গেল মুসা। গাড়িতে শুয়ে থাকতে থাকতে ঝিমুনি এসে গেল কিশোরের। এই সময় কানে এলো গ্যারেজের দরজার কাছে কেউ কথা বলছে। গাড়ি থেকে একটা জিনিস বের করে নিতে এলাম। এত বারবার আসেন কেন? এভাবে আসাটা পছন্দ করে না এখানে কেউ। বিরক্ত কণ্ঠে বলল হ্যাম। পুরোপুরি সজাগ হয়ে গেছে কিশোর। ফিসফিস করে জিজ্ঞেস করলো, কি ব্যাপার? এমন ভাবে ঝুঁকে রয়েছে নিকি যেন গাড়ির ভেতরে কিছু খুঁজছে। কাজ হয়ে গেছে, মোসাকে চাকরি দিয়ে ফেলেছে টিবুরান। বলেছে একটা লোক এসে তাকে কাজের জায়গায় নিয়ে যাবে। কখন? আজকেই কোনো এক সময়। এখানেই কোথাও চপ শপটা থাকলে ওকে দেখতে পাবে। নিকি চলে গেলে আবার অপেক্ষা করতে লাগলো কিশোর। উত্তেজিত হয়ে উঠেছে। এমন একটা জায়গায় বসলো যাতে দরজা দিয়ে কেউ ঢুকলে দেখতে পারে। 1 ঘন্টা পেরোলো, 2 ঘন্টা, 5টা বাজলো, 6টা। কিশোরের কানে এলো দরজায় তালা লাগিয়ে দিচ্ছে হ্যাম। কিন্তু তখনও মুসার দেখা নেই। কেউ নিয়ে এলো না তাকে। তবে কি ভুল করলো ওরা? চপ শপটা নেই এখানে। হঠাৎ সংকেত দিতে আরম্ভ করলো কিশোরের ওয়াকিটকি। সুইচ টিপে দিল সে। কানে এলো নিকির কণ্ঠ। কিশোর, সর্বনাশ হয়েছে, গোলমাল হয়ে গেছে, ভীষণ গোলমাল। আমি তো আটকে পড়েছি, কিশোর বলল। কি করে সাহায্য করব? তালা দিয়ে চলে গেছে। নিকি বলল, ছোট দরজাটা থেকে বেরোতে পারো কিনা দেখো। গাড়ি থেকে বেরিয়ে এলো কিশোর। লাল আলোকিত গ্যারেজে গাড়ির সারির ভেতর দিয়ে এগোলো দরজার দিকে। বড় দরজাটা খোলার উপায় নেই, এমন ভাবে তালা লাগানো। তবে ছোটটা খোলা গেল। ভেতর থেকে শুধু হুড়কো আটকানো, আর কিছু নেই। বেরিয়ে এলো সে। জলদি ওঠো গাড়িতে, নিকি বলল। হয়েছে কি? গম্ভীর হয়ে আছে নিকি। মিনিট 15 আগে ছুটতে ছুটতে এসে ইয়ার্ডে হাজির হয়েছে রবিন। নীরা না কি নামে একটা মেয়ে আছে, লিও ওয়েরার ওখানে কাজ করে। সে নাকি টিবুরানকে বলে দিয়েছে 3 গোয়েন্দার কথা। ওই মেয়েটা যে টিবুরানের গার্লফ্রেন্ড রবিন জানতো না। এখন টিবুরানের কানে যদি কথাটা কোনোভাবে চলে যায়। স্তব্ধ হয়ে গেল কিশোর। জিজ্ঞেস করলো, রবিনের কথা জানলো কি করে? টিবুরানের আরো খোঁজ খবর করে বের করার জন্য নীরার ওখানে গিয়েছিল। কথায় কথায় সব বলে দিয়েছে মেয়েটা। বেশি কথা বলে, কিন্তু মুসাকে চিনবে কি করে নীরা? রবিনের সঙ্গে দেখেছে আগে। মুসা কোথায়? জিজ্ঞেস করলো কিশোর। তাকে নিয়ে গেছে? হ্যাঁ, টিবুরান ফিরে এসে কথা বলল তার সঙ্গে। আমার দিকে ফিরে বুড়ো আঙ্গুল তুলে বোঝালো মোসা সে যাচ্ছে, কাজ হয়ে গেছে। তারপর ফিয়ারোতে করে টিবুরানকে নিয়ে চলে গেল। ইয়ার্ডে ঢুকে দেখা গেল রবিনের ভক্সওয়াগনের পাশে আরেকটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, একটা টয়োটা করোলা। হেডকোয়ার্টারে ঢুকলো কিশোর আর নিকি। দেখলো জিনা বসে রয়েছে। আরে জিনা? সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো কিশোর। হ্যাঁ, অনেকক্ষণ ধরে এসে বসে আছে, জবাব দিল রবিন। ওর গাড়িটাও চুরি হয়ে গেছে। সেদিন যে জাগুয়ারটা দেখেছিলে সেটা। কখন? আজ সকালে, জিনা বলল। ইস, কি ভালোই না ছিল গাড়িটা, একেবারে নতুন। অনেক বলে কয়ে বাবার গাড়িটা নিয়ে এসেছি। কিশোর, দাও না আমার গাড়িটা বের করে। এজন্যই এসেছ? কেন? আসার জন্য এর চেয়ে বড় কারণ থাকতে হবে? না না, তা নয়। শোনো, চোরগুলোকে আমাদের ধরতেই হবে, জোর গলায় বলল জিনা। রবিনের কাছে আমি সব শুনেছি। ও জিনা, এ আমার খালাতো ভাই। নিকির সঙ্গে পরিচয় করিয়ে দিল কিশোর। নিকি ভাই, ও জর্জিনা পার্কার, অনেক কেসে আমাদের সঙ্গে কাজ করেছে। ডেস্কের ওপাশে গিয়ে বসলো কিশোর। বলল, আসল কথায় আসি। মুসা তো চলে গেছে, যা শুনলাম বিপদে পড়তে পারে। ওকে এখন খুঁজে বের করতে হবে আমাদের। কিন্তু কিভাবে? রবিনের প্রশ্ন। চুপ হয়ে গেল কিশোর। তাকিয়ে রয়েছে দেয়ালের দিকে, যেন ওটার ভেতর দিয়ে দেখার চেষ্টা করছে মুসা কোথায় আছে। চিমটি কাটছে নিচের ঠোঁটে। আর মনে যেন নিজেকেই বলতে লাগলো, ধরা যাক চপ শপে নিয়ে গেছে মুসাকে, তাতে আমাদের সমস্যার কোনো সমাধান হলো না। চপ শপটা কোথায় তাই জানি না এখনো, ওটা বের করতে হবে। দেয়ালের দিক থেকে মুখ ফেরালো। একে একে তাকালো সবার দিকে।
ফ্রিওয়ে গ্যারেজে নেই এ কথা বলতে পারবো না, থাকতেও পারে, কিন্তু জানি না কোথায় আছে। ভেতরে ঢুকে খুঁজতে হবে আবার। আচ্ছা শোনো, নিকি বলল। ধরলাম ভেতরে আছে মূসা, আর চপ শপটা রয়েছে গ্যারেজের ভেতরে, কিন্তু ঢোকার দরকার কি? বাইরে থেকে যোগাযোগ করলেই পারি। ও আমাদের বলতে পারবে না? কি করে? ভ্রু কুঁচকাল জিনা। হ্যাঁ হ্যাঁ পারবে, চেঁচিয়ে উঠল রবিন। তার কাছে ওয়াকিটকি আছে। তারপরেই নিরাশ হয়ে গেল আবার। না, উচিত হবে না। ওয়াকিটকিতে কথা বলতে গেলে বিপদে পড়ে যেতে পারে। একা নাও থাকতে পারে সে, কাছাকাছি লোক থাকলে ধরা পড়ে যাবে। হ্যাঁ, কিশোর বলল। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তবে সেটা কার্যকরী করতে হলে টিবুরান আর পিরানহাদেরকে শহরের বাইরে থাকতে হবে। রবিন, তুমি জানাতে পারবে? পারবো কি, জানি তো, বলে উঠল রবিন। আসলে আমাদের ভাগ্যটাই ভালো। এমনিতেই ওদের ব্যাপারে খোঁজ খবর নিতে গিয়েছিলাম নীরার কাছে। ম্যালিবুতে গান গাইতে গেছে ওরা। ঠিক ভাগ্য বলতে পারবে না একে, কিশোর বলল। ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, চান্স ফেভার্স দ্য প্রিপেয়ার্ড মাইন্ড। এমনিতে যাওনি, এত বছরের গোয়েন্দাগিরির অভ্যাসই তোমাকে ঠেলে নিয়ে গিয়েছিল। অবচেতন মন বলেছিল খোঁজ নাও, কাজে লাগতে পারে। যাই হোক, কাজ তো হলো। ওরা শহরের বাইরে থাকলে কি লাভ? একটা জুয়া খেলতে চাই। দেখতে চাই শুধু মার্সিডিসটাই একমাত্র গাড়ি নয় যেটা আলাদাভাবে নিজে নিজে চুরি করেছে টিবুরান। আর একা টিবুরানই বডি গায়ে গাড়ি পাঠায় না, আরো লোক আছে। অর্থাৎ তার মতো দল ছুট একলা চোর আরো আছে। কমলা ক্যাডিলাকটা নিয়ে গিয়ে পেসকে দিতে দেখেছি। নিকি তাকিয়ে রয়েছে কিশোরের দিকে। এসব বলছো কেন? টিবুরান শহরের বাইরে, কিশোর বলল। একটা গাড়ি নিয়ে বডি গায়ে চলে যেতে পারি আমরা, পেজের কাছে হস্তান্তর করতে পারি। আমাদের ভাগ্য ভালো হলে সেটা নিয়ে গ্যারেজে চলে যাবে সে। তাতে লাভ? জিনার প্রশ্ন। গাড়িতে লুকিয়ে থাকবো আমরা দুজন, কিশোর বলল। এই প্ল্যানটার কথা আগেও ভেবেছি আমি। তখন বেশি রিস্কি মনে হয়েছিল, কিন্তু মৌসাকে বাঁচাতে হলে এখন আর কোনো উপায় নেই, ঝুঁকিটা নিতেই হবে। রবিন জিজ্ঞেস করলো, গাড়িতে লুকিয়ে থাকবে কে কে? তুমি একমাত্র লোক যাকে পেজ চেনে না। তুমি গাড়ি চালাবে, আমি আর নিকি ভাই পেছনে লুকিয়ে থাকবো। গাড়িটা ডেলিভারি দিয়ে এসে কি করব? নিজের গাড়িতে চড়ে পেজকে ফলো করবে। চোরাই গাড়িটাও আমি চালাবো, তাহলে আমার গাড়িতে করে তাকে অনুসরণ করব কিভাবে? জিনা ওটা নিয়ে যাবে আমাদের পেছনে পেছন। তুমি যখন ডেলিভারি দেবে সে তখন লুকিয়ে থাকবে কাছেই কোথাও। এক মুহূর্ত চুপ থেকে কথাটা ভেবে দেখল রবিন। কিন্তু গাড়ি পাবো কোথায় কিশোর? নিকি জানতে চাইল। আমাদের যেসব গাড়ি আছে সেগুলো চুরি করতে আসবে না ওরা। নতুন ভালো গাড়ি দরকার। জিনার দিকে তাকালো কিশোর। জিনার বাবার গাড়িটা নেবে, ওটা নতুন। কি জিনা, অসুবিধা আছে? আরে না না, নিয়ে যাও, শয়তানগুলোকে ধরা দরকার, বাবা কিচ্ছু বলবে না। আমি জানতাম, হাসলো কিশোর। তুমি আসায় ভালোই হলো জিনা। কিংবা বলো, হাসলো জিনা, আমার গাড়িটা চুরি হওয়ায় ভালো হলো। তবে একটু চিন্তা করছি না আর। 3 গোয়েন্দা যখন খুঁজতে শুরু করেছে, গাড়ি আমরা পাবই, যদি ইতিমধ্যে খুলে ফেলে না থাকে। দেখা যাক, তারপর যাবো টিবুরানকে পরখ করতে। এক এক করে সবার মুখের দিকে তাকালো সে। মাঝরাত পর্যন্ত অপেক্ষা করব, মাঝরাতে যাব ওর কাছে। মাঝরাতের 5 মিনিট আগে রওনা হলো ওরা। চকচকে টয়োটা এসে ঢুকলো বডিগার সীমানায়। এখনো খোলা রয়েছে দোকান। ট্রাঙ্কে ঢুকেছে কিশোর। ওখানে দুজনের জায়গা হবে না, তাই নিকি শুয়ে পড়েছে পেছনে মেঝেতে। গাড়ি ঢাকার একটা তেরপোল টেনে দিয়েছে গায়ের উপর। রবিন একটা বেসবল ক্যাপ মাথায় দিয়েছে, চোখে লাগিয়েছে চশমা। তবে কাঁচগুলোতে পাওয়ার নেই। ওদের পেছনে তার ভক্সওয়াগনে বসে রয়েছে জিনা। হর্ন টিপল রবিন। দোকান থেকে বেরিয়ে এলো পেজ আর তার 2 দেহরক্ষী পিকো এবং রিয়ানো। তাকিয়ে রইল চকচকে গাড়িটার দিকে। জানালা দিয়ে মুখ বের করলো রবিন। শুনে যান, টিবুরান পাঠিয়েছে আমাকে। কাছে এলো 3 জনে। ম্যালিবুতে দেখা, বললো তার ভাইয়ের এই গাড়িটা এখানে পৌঁছে দিতে। এ কাজের জন্য $100 দিয়েছে আমাকে। আপনি তার ভাই? মাথা ঝাঁকালো পেজ। হ্যাঁ, গাড়ি রেখে চলে যাও। শহরতলিতে যাব, যদি পৌঁছে দিতেন কাউকে দিয়ে। ট্যাক্সি ডেকে চলে যাও। তোমার পাওনা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। যাও, নামো। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও যেন গাড়ি থেকে নামলো রবিন। চকচকে টয়োটাটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল।
মাথা নাড়ল বিষণ্ণ ভঙ্গিতে, তারপর ঘুরে হাঁটতে শুরু করলো। গাড়ির কাছে এসে দাঁড়ালো পেজ আর তার দুই গুন্ডা। একজন বলল, আরে, একটা তিরপলও রয়েছে ভেতরে। হাসলো পেজ। অসুবিধে কি? তেরপলের কি দাম নেই? বাড়তি পাও না। ড্রাইভারের পাশের সিটটা খুললো। এখনই নিয়ে যাই, ফেলে রাখা ঠিক হবে না। কখন পুলিশ এসে আবার হানা দেয়। একটু থেমে বলল, এবারে ঠিকঠাক মতোই সারাতে পারলো টিবুরান। আগের বারের মতো ঘাপলা বাঁধায়নি। গাড়িতে উঠল রবিন। উদ্বিগ্ন কণ্ঠে জিনা জানতে চাইল, সব ঠিক আছে তো? পেজ বিশ্বাস করেছে। ওই যে চললো, হাত তুলল জিনা। চালাও। তোমার গাড়ি তুমি চালাও, এটা একটা গাড়ি হলো নাকি? জগত্তল পাথর। রাস্তার উপর দিয়ে যেন পিছলে চলল টয়োটা। সেই তুলনায় রবিনের আদিম ভক্সওয়াগন যেন সত্যিই পাথর। তবে পিছে লেগে থাকার আপ্রাণ চেষ্টা করতে লাগলো রবিন। তার আশঙ্কা, ইঞ্জিন বন্ধ না হয়ে গেলেই হয় এখন। যত ভালো রাস্তাই হোক, গাড়ির ট্রাঙ্কে থাকাটা একটা ভয়াবহ যন্ত্রণা। দাঁতে দাঁত চেপে সহ্য করছে কিশোর। ভেবে আতঙ্কিত হয়ে পড়েছে, খোয়া বিছানো রাস্তায় চললে কি অবস্থা হবে। অবশেষে একসময় থামলো গাড়ি। হর্ন বাজালো পেজ। একবার লম্বা, দুবার খাটো, একবার লম্বা, একবার খাটো। দরজা খোলার শব্দ হলো। ভেতরে ঢুকলো গাড়ি। এটা বাড়তি, কাকে যেন বলল পেজ। টিবুরান পাঠিয়েছে। বস শুনলে খুব রাগ করবে। মার্সিডিজটাই যথেষ্ট ভুগিয়েছে আমাদের। হ্যামের কণ্ঠ চিনতে পারল কিশোর। প্যাসেঞ্জার সিটের দরজা খুলে লোক ঢুকলো ভেতরে। তারপর আবার চলতে শুরু করলো গাড়ি। ধীরে ধীরে এগোচ্ছে। কিসে যেন উঠতে গিয়ে ঝাঁকুনি খেল, দুলল, তারপর স্থির হয়ে গেল। ঘর ঘর, ঘটাং ঘট নানা রকম শব্দ হলো। এলিভেটরের কাঠের দরজা বন্ধ হয়েছে। উপরে উঠতে শুরু করেছে দোলনার মতো লিফটটা। ভেতর থেকে আন্দাজ করার চেষ্টা করছে কিশোর, কতটা উপরে উঠছে, কিন্তু বোঝা গেল না। এভাবে বুঝতে পারার কথাও নয়। থামলো এলিভেটর। স্টার্ট নিল টয়োটা। চলতে শুরু করলো খুব ধীর গতিতে, পেছন দিকে। হারিয়ে ফেললে তো রবিন, প্রায় আর্তনাদ করে উঠল জিনা। যাবে কোথায়? ওই মোড়টার ওপাশেই আছে হয়তো। বলল বটে রবিন, কিন্তু তার গলায় জোর নেই। আশা করেনি যে সত্যিই পেয়ে যাবে, তবে পেয়ে গেল। একটা লাল ইটের বাড়ির সামনে দাঁড়িয়েছে টয়োটাটা। আমাদের দেখেনি তো? উদ্বেগ কিছুতেই ঝেড়ে ফেলতে পারছে না জিনা। দেখলে কি হবে, রাস্তায় তো কত গাড়ি থাকে। আমার গাড়িটা চেনে না পেজ। এক কোণে নিয়ে গাড়ি রাখলো রবিন। ফিরে তাকিয়ে দেখল গ্যারেজের দরজা দিয়ে টয়োটাটা ঢুকে যাচ্ছে। গাড়ি থেকে নেমে ওরা দরজার কাছে এগোতে এগোতে পাল্লা বন্ধ হয়ে গেল। এবার কি করব? জিজ্ঞেস করলো জিনা। পকেট থেকে আইডেন্টিটি কার্ডটা বের করলো রবিন। ঢুকিয়ে দিল ছোট্ট দরজার পাল্লা আর ফ্রেমের ফাঁকে। আধ মিনিটের মধ্যেই ভেতরের হুড়কো তুলে ফেলল। জিনাকে নিয়ে ঢুকে পড়ল ম্লান আলোকিত গ্যারেজে। এখানে কিশোরের গাড়িটা কোথাও আছে, রবিন বলল। জিনা, তোমাদের গাড়িটা কোথায় দেখো তো। কিছুক্ষণ খোঁজাখুঁজি করে মাথা নাড়ল জিনা। কই, নেই তো। চুপ, আস্তে। শব্দ করতে করতে নেমে এলো এলিভেটর। জিনার হাত ধরে এক কোণে গাড়ির সারির আড়ালে নিয়ে গেল রবিন। বসে পড়ল মেঝেতে। গাড়ির ফাঁক দিয়ে তাকিয়ে রইল এলিভেটরের দিকে। আন্তিনো পেজ নেমে এসে সরু গলিপথ ধরে হেঁটে চলে গেল সামনের দরজার দিকে। উঠে পড়ল জিনা আর রবিন। এলিভেটরের দিকে এগোলো। নিশ্চয়ই উপরে কোথাও নিয়ে যাওয়া হয়েছে, শ্যাফট দিয়ে ওপরে তাকিয়ে বলল জিনা। কিশোরের ধারণা চপ সবটা এই বাড়িতেই কোথাও আছে, রবিন বলল। কোথায়? পেছন থেকে বলে উঠল একটা কণ্ঠ। চপ সপের ব্যাপারে আগ্রহ দেখিয়ে ভুল করলে মিলফোর্ড। গান বাজনা নিয়ে থাকা উচিত ছিল তোমার। ঝটকা দিয়ে ঘুরে দাঁড়ালো দুজনে। লিও গোয়েরা দাঁড়িয়ে রয়েছে, হাতে একটা কুৎসিত দর্শন পিস্তল। পাশে আরেকজন মোটা লোক, তার হাতের পিস্তলটা দেখতে আরো ভয়ঙ্কর। কিছুক্ষণ আর কোনো শব্দই কানে এলো না কিশোরের। তারপর হঠাৎ করেই নানা রকম ধাতব শব্দ শুরু হলো একযোগে। তাড়াতাড়ি ট্রাঙ্কের দেয়ালে টোকা দিল কিশোর। নিকি ভাই! ধাতব দেয়ালের অন্য পাশ থেকে মৃদুভাবে শোনা গেল নিকির কণ্ঠ।
তুমি ঠিক আছো? আছি। কোথায় আছি বলতে পারবেন? দাঁড়াও দেখি। অপেক্ষা করতে লাগলো কিশোর। আরেকটা গ্যারেজে এসে ঢুকেছি মনে হচ্ছে। জানালো নিকি। অন্য ফ্লোরগুলোর মতো বড় নয়, এক কোণে রাখা রয়েছে গাড়িটা। ঘরের ওপাশে একটা মাজেরাটি নিয়ে কাজ করছে তিনজন লোক। একজনকে মশার মতো লাগলো। বের করুন আমাকে। ট্রাঙ্কের তালায় চাবি ঢোকানোর মৃদু শব্দ হলো। উঠে গেল ডালা। দ্রুত বেরিয়ে এলো কিশোর, বসে পড়লো গাড়ির পাশে। ডালা নামিয়ে নিকিও বসলো। একটা লাল গাড়ি খুলছে তিনজন লোক। দেখতে দেখতে খুলে ফেললো বডিটা। বেরিয়ে পড়লো গাড়ির কঙ্কাল। তিনজনের একজন মোসা, কোনো সন্দেহ নেই। বাপরে বাপ, কি তাড়াতাড়ি খুলছে! নিচু গলায় বলল নিকি। এসব করতে করতে হাত পাকিয়ে ফেলেছে, বলল কিশোর। যত বেশি লোক হয় তাড়াতাড়ি কাজ সারতে পারবে, এই জন্যই মোসাকে নিয়েছে ওরা। দূরেই রয়েছে ওই দুজনের কাছ থেকে। ওয়াকিটকির শব্দ মনে হয় ওরা শুনবে না। কাজ করছে আর কথা বলছে মেকানিকেরা। একজনের পকেটে ঠেলে রয়েছে একটা জিনিস। পিস্তলের বাঁট বুঝতে অসুবিধে হলো না কিশোর কিংবা নিকির। ওয়াকিটকির সুইচ টিপল কিশোর। মোসার যন্ত্রের সামান্য একটা শব্দ হতেই সতর্ক করে দিল তাকে। তবে চমকে যাওয়ার কোনো লক্ষণ দেখালো না। আগের মতোই কাজ করে চলেছে। তবে একজন মেকানিক মুখ তুলল। কিসের শব্দ? মাথা তুলল মোসা। আমার ঘড়ি, ডিজিটাল অ্যালার্ম। টাইম দিয়ে রেখেছিলাম, টিভিতে একটা শো আছে, ভুলেই গিয়েছিলাম। কটা বাজে? প্রায় 12:30। হাত চালাও, হাত চালাও। এটার পর টয়োটাটা খুলতে হবে। জিনার বাবার গাড়িটা দেখালো সে। যে কোনো সময় টিবুরান এসে হাজির হতে পারে, আরো এক গাদা দিয়ে। খাইছে, তা তোরাতে গাড়ি আনি। হেসে উঠল অন্য দুজন। এটা তো আপনারাই করছেন, মোসা বলল। আমি টয়োটাটা গিয়ে ধরবো। ধরো, নিয়ে এসো এখানে। টয়োটার কাছে এসে পড়ল মুসা, যেন গাড়ি পরীক্ষা করতে বসেছে। ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, কে ওখানে? নিকি ভাই? আমিও আছি, কিশোর জবাব দিল। জিনাদের গাড়ি এটা। সে আর রবিন বাইরে অপেক্ষা করছে। এটাই চপসপ? হ্যাঁ, মিছে কথা বলে নিয়ে এসেছে আমাকে। কিছু গাড়ি নাকি খারাপ হয়েছে, গোলমাল আছে, সেজন্য খুলে ফেলা হবে ওসব গাড়ি। পার্টস খুলে বিক্রি করে ফেলা হবে। দুজনের কাছে পিস্তল আছে? নিকে জিজ্ঞেস করলো। না, একজনের কাছে। তোমরা তিনজনই না আরো মেকানিক আছে? সামনের দরজাটা খোলার জন্য হাত বাড়ালো মুসা। আছে। এই গ্যারেজের সবাই চোরদের কাজ করে টাকার জন্য। মালিক জানে না এসব। সেদিন যে দুপুরবেলা হঠাৎ করে সবাইকে চলে যেতে দেখেছি, আসলে এখানে চলে এসেছিল কমলা ক্যাডিলাকটা তাড়াতাড়ি খুলে দেওয়ার জন্যে। ঝড়ের গতিতে কাজ করে বেটারা। চলো ধরে নিয়ে যাই এই দুজনকে, কিশোর বলল। দেরি করলে টিবুরানের দল চলে আসতে পারে। মাথা ঝাঁকালো মুসা। এই, এত দেরি করছো কেন? ডেকে বলল একটা লোক। এখানে নিয়ে এসো, আলোতে। আনছি বলে গাড়িতে চড়ল মুসা। ইঞ্জিন স্টার্ট দিল। তারপর এগিয়ে চলল শামুকের গতিতে। ততক্ষণে পেছনের দরজা খুলে ভেতরে ঢুকে পড়েছে কিশোর আর নিকি। একজন শুয়ে পড়ল মেঝেতে, আর একজন পেছনের সিটে। হঠাৎ ঘড় ঘড় করে ভারী শব্দ হলো। আলিবাবার জাদুর পাহাড়ের মতো যেন খুলে গেল দেয়ালের এক পাশ। দরজা! ফিসফিসিয়ে বলল কিশোর। এলিভেটরের শ্যাফটের পেছনে আরেকটা ঘর, এটা দিয়েই ঢোকে। দেয়াল নয়, আসলে ইটের মতো রং করা কাঠের দরজা। দেখলে দেয়াল বলেই ভুল হয়। যে বাড়ি দিয়ে ঢুকেছি, নিকি বলল, এটা সে বাড়ি নয়, পাশেরটা। একটা গোপন পথ আছে, দরজা খুললে দেখা যায়। খাইছে, বলে উঠল মুসা। লিও গোয়েরা আর হ্যাম ঢুকছে। তাদের আগে আগে পিস্তলের মুখে রয়েছে রবিন আর জিনা। নিকি দেখে বলল, যা করার লোক কম থাকতেই করতে হবে। টিবুরানরা চলে এলে আর পারা যাবে না। কিন্তু পিস্তল আছে তোদের কাছে, কিশোর বলল। দ্বিধায় পড়ে গেল মুসা। গাড়ি থামিয়ে ফেলল। কি করবে? রবিন আর জিনাকে মেকানিকদের কাছে নিয়ে চলেছে গোয়েরারা। কঠিন হয়ে গেছে চেহারা। ও বাড়িতে ধরলাম, প্রায় গর্জে উঠল সে। সবটা খুঁজছিল, ভাগ্য ভালো পাইনি। আমরা না পেলে কি হবে? ধোঁকা দেওয়ার চেষ্টা করলো রবিন। অন্যেরা পেয়ে গেছে, জানে নিকি পাঁচ গেছে পুলিশ আনতে। নিকি মার্সিডিজ চালিয়ে এনেছিল যে ওই লোকটা? হ্যাঁ বলল। গাধাগুলোকে আগেই বলেছিলাম।
আবার গর্জে উঠল গোয়েরা, নিজে নিজে গাড়ি চড়ে না করতে। করলো তো মাত্র 3 বার, 3বারই তো সর্বনাশ করে দিয়েছে। এখন এ দুটোর ব্যবস্থা করতে ইচ্ছে হচ্ছে। এদিক ওদিক চোখ বোলালো সে। নতুন ছেলেটা কোথায়? ওই যে, হাত তুলল এক মেকানিক, টয়োটার ভেতরে। নিচু গলায় কিশোর আর নিকিকে বলল মুসা, তোরই দেখে ফেলতে পারে। ধীরে ধীরে আবার গাড়িটার সামনে বাড়ালো সে। গাড়িটার দিকে তাকিয়ে গোয়েরা বলল, টয়োটা 8 ঘন্টা আগে প্রেজেন্টে রেখে গেছে। মেকানিক বলল, টেবোরান নাকি পাঠিয়েছে। না, আর পারি না, কতবার মানা করেছি। মাথা নাড়তে লাগলো গোয়েরা। এগিয়ে চলেছে মুসা। মার্সিডিসটার কাছে মেকানিকদের সঙ্গে গিয়ে দাঁড়িয়েছে গোয়েরা আর হ্যাম। রবিন এবং জিনাকে সামনে পিস্তলের মুখে রেখেছে। কোথায় রাখবো? জানালা দিয়ে মুখ বের করে জিজ্ঞেস করলো মুসা। উজ্জ্বল হলো জিনা আর রবিনের মুখ। এই ছেলেটা এখানে কেন? খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকছে আন্তিনো পেস। একটু আগে ওই তো টয়োটাটা নিয়ে এসেছিল। মুসা, শুরু করো, চিৎকার করে উঠল কিশোর। গ্যাস প্যাডেলে আচমকা চাপ বাড়িয়ে দিল মুসা। লাফ দিয়ে সামনে এগোল টয়োটা। টয়োটার প্রতিবাদ অগ্রাহ্য করে সোজা ছুটল মাজেরাটির কাছে দাঁড়িয়ে থাকা 4 জন লোকের দিকে। বরফ হয়ে গেছে যেন লোকগুলো। আতঙ্কে পিস্তল চালাতেও ভুলে গেছে। চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে গাড়িটার দিকে। তারপর হঠাৎ করেই যেন সচকিত হয়ে উঠল। যে যেদিকে পারল ডাইভ দিয়ে পড়ে প্রাণে বাঁচার চেষ্টা করলো। হাত পা ভাঙে ভাঙুক, পরোয়া নেই, কিন্তু টয়োটার গুঁতো খেয়ে কিংবা চাকার নিচে পড়ে মরতে চায় না। হ্যাম গিয়ে পড়লো একটা ইঞ্জিন ক্যাসিং এর ওপর। চোখা ধাতুতে কোনোই লেগে ব্যথায় আর্তনাদ করে উঠল। পিস্তলটা হাত থেকে খসে গেল। 2 জন মেকানিক পড়লো একজন আরেকজনের ওপর। যে লোকটার পকেটে পিস্তল ছিল সেও বের করতে পারলো না, তার আগেই খুইয়ে ফেললো। পড়ার সময়ই পকেট থেকে বেরিয়ে খুলে রাখা মাজেরাটির যন্ত্রাংশের স্তূপের মধ্যে গিয়ে পড়ল। মাথা ঠান্ডা রাখলো একমাত্র গোয়েরা। মেঝেতে পড়েই সে এক গড়ান খেল। তারপর হাত তুলে পিস্তল উঁচু করে মুসাকে সই করে গুলি ছুঁড়তে গেল। ধাক্কা দিয়ে জিনাকে একপাশে সরিয়ে দিল রবিন। লাথি মারল গোয়েরার পিস্তল ধরা হাতে। ছুটে গেল পিস্তলটা। মেঝেতে পড়ে পিছলে চলে গেল। উঠে দাঁড়িয়ে রবিনের উপর ঝাঁপিয়ে পড়তে গেল গোয়েরা। চোখের পলকে কুনি তুলে গোয়েরার মাথার একপাশে ঠেকিয়ে দিল রবিন। ঝপাত করে আবার মেঝেতে পড়ে গেল লোকটা। মাজেরাটির কঙ্কালের কাছে এসে থেমে গেল টয়োটা। দরজা খুলে লাফিয়ে নেমে এলো মুসা। উঠতে যাচ্ছিল গোয়েরা, আবার তাকে চিৎ করে ফেলল। এতগুলো ঘটনা ঘটতে বেশিক্ষণ সময় লাগলো না। এখনো দরজার পাশে দাঁড়িয়ে রয়েছে পেজ। বিস্ময়ের প্রথম ধাক্কাটা কাটিয়ে উঠে পিস্তল বের করার চেষ্টা করছে। তার দিকে ছুটে গেল নিকি। কয়েক ফুট দূরে থাকতেই মাথা নিচু করে ডাইভ দিল। পেজকে নিয়ে পড়ল মেঝেতে। কিশোর ছুটে গেল রবিনকে সাহায্য করতে। আবার উঠে দাঁড়িয়েছে হ্যাম। ঝাঁপ দিল পিস্তলটা তোলার জন্য। পাশ থেকে লাথি চালানোর চেষ্টা করলো রবিন। টবি ইয়োকা গেরি লাফিয়ে উঠে লাথি মারার একটা কায়দা, কিন্তু মারাটা লাগাতে পারল না। সরে গেল হ্যাম। ঝুঁকে পড়ে হাত বাড়ালো পিস্তলের জন্য। তার গায়ের উপর পড়ল কিশোর। আবার ফেলে দিল মাটিতে। গাল দিয়ে উঠল হ্যাম। আবার উঠল। লাফ দিল কিশোর। পড়ল গিয়ে হ্যামের ওপর। কিশোরের ওপর পড়ল রবিন। গালাগাল করতেই থাকলো লোকটা, কিন্তু উঠতে পারছে না। 2 জনের ভার চেপে রয়েছে তার উপর। পরস্পরের জট ছাড়িয়ে 2 মেকানিকও উঠতে শুরু করেছে। থেমে গেল। তাকিয়ে রয়েছে জিনার হাতের দিকে। গোয়েরার পিস্তলটা তুলে নিয়েছে সে। 2 হাতে ধরে নিশানা করেছে ওদের দিকে। গুলি করো না, গুলি করো না, কাঁপা গলায় বলল একজন। আমরা নড়বো না, বলল আরেকজন। এমন ভঙ্গিতে হাত তুলল জিনার দিকে যেন বুলেট ঠেকাবে। আমরা নড়বো না, বলল আরেকজন। এমন ভঙ্গিতে হাত তুলল জিনার দিকে যেন বুলেট ঠেকাবে। তলোয়ার চালানোর মতো করে হাত চালালো মুসা গোয়েরার সোলার প্লেক্সাস বরাবর। কারাতের এই মারটাকে বলে নোকাইট। হাঁ হয়ে গেল চোরের দলের সর্দার। দম নিতে পারছে না। বুক চেপে ধরে মেঝেতে পড়ে গেল সে। গোঙাতে শুরু করলো। পেজকে পিটিয়ে কাহিল করলো নিকি। তার পিস্তলটা নিয়ে নিজের বেল্টে গুঁজল। তারপরে সে জিনার হাত থেকে নিয়ে নিল অন্য পিস্তলটা। বৈদ্যুতিক তারের অভাব নেই। একটা বান্ডিল খুলে হ্যামের হাত পা বাঁধল কিশোর আর রবিন। অসহায় হয়ে মাটিতে পড়ে গালাগাল করতে লাগলো লোকটা। এছাড়া আর কিছু করারও নেই তার। 2 মেকানিক আর পেজকেও বাধা হলো। তারপর ফিরল ওরা গোয়েরার দিকে। এখনো মাটিতে পড়ে গোঙাচ্ছে সে।
যন্ত্রাংশের মাঝে পড়ে থাকা হ্যামের পিস্তলটা তুলে নিল রবিন। বলল, যাক, অবশেষে ধরতে পারলাম শয়তানগুলোকে। প্রমাণও আছে। খোলা মাজরাটিটা দেখালো কিশোর। এই সময় পায়ের শব্দ শোনা গেল। দরজায় দেখা দিল টিপুরান। বলতে বলতে ঢুকছে। বস, আরো। থেমে গেল। তার পেছনে এসে দাঁড়ালো 4 জন পিরানহা। ঘরের ভেতরে তাকিয়ে অবাক হয়ে গেছে সবাই। এখনো টিপুরানের পরনে গায়কের সাদা পোশাক পরাই রয়েছে। তার দিকে এগিয়ে গেল কিশোর। খেল খতম টিপুরান। তোমার বস, হ্যাম, আন্তিনোপেজ সবাইকে আটক করেছি আমরা। সেই সাথে রয়েছে প্রমাণ। পুলিশকেও খবর দেওয়া হয়ে গেছে। শেষের কথাটা মিথ্যে বলল সে। নিকি আর রবিনের হাতের পিস্তলের দিকে তাকিয়ে বলল টিপুরান, দেখো, ভুল করছো। আমি এসব কিচ্ছু জানি না, কিচ্ছু করিনি। উঠে বসলো গোয়েরা। হাঁসফাঁস করলো কিছুক্ষণ, তারপর বলল, দাঁড়িয়ে দেখছো কি গাধার দল, ধরো না এগুলোকে। শ্রাপ করলে টিপুরান। কি করে? হাতে পিস্তল রয়েছে ওদের, এর বিরুদ্ধে কিছু করা যায় না। দেখছো না কয়েকটা ছেলে, ধমক দিয়ে বলল গোয়েরা। ওরা কি পিস্তল চালাতে জানে নাকি? ধরো ধরো। যদি জানে। হাসলো ল্যাটিনো গায়ক। অন্য কথা ভাবছি, বুঝলেন? ভাবছি দলটাকে টেনে তোলার এটাই উপযুক্ত সময় আমার। অনেক টাকা দিয়েছি আমি তোমাকে, সেগুলো শোধ করবে না? তোমার ওই গাধামি সর্বনাশ করেছে। কে বলেছে নিজে নিজে চুরি করতে? টিপুরান আর তার পিরানাদের মিলিয়ে একটা বিশ্রী গাল দিয়ে বসলো গোয়েরা এবং ভুলটা করল। তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল টিপুরান। পেছনে পিরানারা বিড়বিড় করে কি বলল, রেগে গেছে তারাও। পরিবর্তনটা বুঝে সেটা কাজে লাগাতে চেষ্টা করলো কিশোর। বলল, ও আপনাদের শুধু ব্যবহারই করেছে, বুঝলেন? কখনো ইজ্জত দেয়নি, ছোট করেই দেখেছে। তার কাছে আপনারা শুধুই কাজের যন্ত্র। ভুলটা বুঝে গেছে গোয়েরা। লাল হয়ে গেছে মুখ। তাড়াতাড়ি বলল, না না, আমি কখনোই ওভাবে দেখি না তোমাদের। সত্যি বলছি, এই ছেলেগুলোকে আটকাও, না হলে কাজের সুযোগ আর কোনোদিনই পাবে না। দরকারও নেই। মাথা নাড়ল টিপুরান। আমরা বোকা গাধা না? বেশ, তাই। আর কখনো টিপুরান আর পিরানাদের সাহায্য তুমি পাবে না। গোয়েন্দাদের দিকে ফিরল সে। ও সম্পর্কে সব কথাই বলছি, মন দিয়ে শুনে রাখো, যাতে পুলিশকে বলতে পারো। পুলিশকে বললে কি আর ওরা তোমাদেরও? টিপুরানকে কথাটা শেষ করতে দিল না কিশোর। বলল, বলুন, যা যা জানেন সব বলে যান। আমরা জানি আপনি শুধু গাড়িগুলো ডেলিভারি দিতেন, এখানে চুরি করতো অন্য লোকে। মাথা ঝাঁকালো টিপুরান। চালাক ছেলে। হ্যাঁ, চুরি করে নিয়ে খোলস পরিয়ে দিত, তাতে সময় লাগতো না মোটেও। তারপর রেখে যেত জায়গা মতো, যাতে চালিয়ে নিয়ে আসতে পারি আমরা। লাল মার্সিডিজটার ব্যাপারটা কি তাহলে? গম্ভীর হয়ে আছে নাকি? অক্সনার্ডে যেটা চুরি করেছিলেন। শ্রাগ করলো টিপুরান। কয়েকটা গাড়ি আমি একলা চুরি করেছি, ওরা আমার জন্য রেডি করে রাখেনি। বোকামি করেছে, গোলমালটা আমিই করেছি বলতে কোনো দ্বিধা নেই। কিশোর বলল, এসব কথা আদালতে বললে আর গোয়েরার বিরুদ্ধে সাক্ষী দিলে শাস্তি অনেক কমে যাবে আপনার, হয়তো ছেড়েও দিতে পারে, জানেন? ওর কথা শোনো না, চিৎকার করে বলল গোয়েরা। উঠে দাঁড়ালো। সাংঘাতিক চালাক ছেলে, তোমার মুখ থেকে কথা আদায় করতে চাইছে। শোনো টিপুরান, আমার কথা শোনো, ভালো হবে। ঠিক আছে, তোমাদের কমিশনও বাড়িয়ে দেব আমি। গোয়েরার দিক থেকে নিকির দিকে ফিরল টিপুরান। ফিরে তাকালো পিরানাদের দিকে, তারপর আবার কিশোরের দিকে ফিরে বলল, বেশ, চলো পুলিশের কাছে সব কথাই বলবো। পিস্তল নামালো নিকি। মুসা হাসলো। স্বস্তির নিঃশ্বাস ফেলল কিশোর আর রবিন। কখন যে নিকির কাছে চলে এসেছে গোয়েরা লক্ষ্য করলো না কেউ।
এক থাবায় তার পিস্তলটা কেড়ে নিল সে। তারপর লাফ দিয়ে চলে গেল জিনার কাছে। মাথায় পিস্তল থেকে তার হাত ধরে মুচড়ে নিয়ে এলো পিঠের ওপর। গর্জে উঠল, খবরদার, এক পা এগোবে না কেউ, তাহলে মেয়েটা মরবে। কেউ নড়ল না। জিনাকে টানতে টানতে দরজার কাছে নিয়ে গেল গোয়েরা। বেরিয়ে গেল। ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে লাগলো পাল্লা। সকলের আগে নড়ে উঠল মুসা। দৌড় দিল দরজার দিকে। টিবুরানকে জিজ্ঞেস করলো, খোলে কি করে, জলদি বলুন। আমি বলতে পারবো না, আমরা এলে খুলে দেওয়া হতো। হেসে উঠল আন্তিনোপেস। ভালো হয়েছে, নিজেরা ভেবে বের করো, নয়তো বসে থাকো। বস কি আর তোমাদের মতো ছাগল? হ্যাঁ বলল। দুই মেকানিকের দিকে তাকালো মুসা। মাথা নাড়লো দুজনে। বলতে পারলো না। টিবুরানের দিকে তাকালো কিশোর। আপনি এখানে ঢুকলেন কিভাবে? ওই ওদিকের অফিস দিয়ে, টিবুরান জানালো। সবসময় ওখান দিয়ে বেরোতাম। অফিস কোথায়? মুসা জিজ্ঞেস করলো। চলুন দেখান। কোমরে আরেকটা পিস্তল রয়েছে, সেটা টেনে বের করে নিকি বলল, চলো, আমিও যাচ্ছি। রবিন, তুমি থাকো এখানে। বেটারা কেউ নড়ার চেষ্টা করলে খুলি ছাতু করে দেবে। হ্যামের পিস্তলটা রবিনকে দেয়া হলো। ঘরের এক কোণে ওদেরকে নিয়ে এলো টিবুরান। একটা চোরা কুঠুরি আছে সেখানে। একটা দরজা দেখা গেল। দেয়ালের একটা বাঁকের জন্য কাছে না এলে দেখা যায় না দরজাটা। পাল্লা বন্ধ। দেয়ালে ঝোলানো রয়েছে একটা ছোট্ট ফায়ার এক্সটিংগুইশার। সেটা ধরে টান দিল টিবুরান। খুলে গেল দরজাটা। ছুটে গেল মুসা আর নিকি। ছোট একটা অফিসে ঢুকলো। সেখান থেকে সিঁড়ি নেমে গেছে নিচে। দৌড়ে নেমে বাইরে বেরিয়ে এলো ওরা। চাঁদ উঠেছে। ছড়িয়ে পড়েছে নীলচে সাদা জ্যোৎস্না। সেসব দেখার সময় নেই এখন ওদের। বাড়ির কোণ ঘুরে ছুটল মুসা। তার ফিয়ারোটা যেখানে পার্ক করা রয়েছে। পেছনে নিকি। চলে এলো গ্যারেজের সামনের দিকে। এখনো বন্ধ রয়েছে দরজা। ভিতরেই আছে বলে উঠল মুসা। বেরোয়নি। যদি আর কোনো পথ না থাকে বেরোনোর। ছোট দরজাটা টেনে দেখল মুসা। খোলা। ঢুকে পড়লো গ্যারেজের ভেতরে। এত বড় ঘরটায় আর কোনো আলো নেই। শুধু একটা বাল্ব জ্বলছে এলিভেটরের কাছে। অন্ধকার। কান পেতে রইল সে। কিছুই শোনা গেল না। চলেই গেল নাকি? প্রায় গুঙিয়ে উঠল মুসা। নিকিও কান পেতে শুনছে। শুনছ? মুসাও শুনতে পেল। হালকা কোনো জিনিস দিয়ে যেন ধাতব কিছুতে বাড়ি মারা হচ্ছে। এলিভেটরের ডান পাশ থেকে আসছে শব্দটা। নখ দিয়ে টোকা দিচ্ছে মনে হয় গাড়ির বডিতে। জিনা। গাড়ির সারির ভেতর দিয়ে প্রায় দৌড়ে চলল মুসা। পেছনে নিকি। এলিভেটরের পেছনে একটা গলি। সেখানে এসে থামলো। কান পাতল আবার। ডানে দপ করে জ্বলে উঠল হেডলাইট। ঠিক ওদের ওপর এসে পড়ল আলো। টায়ারের আর্তনাদ তুলে ওদের দিকে ছুটে আসতে লাগলো একটা গাড়ি। শেষ মুহূর্তে লাফিয়ে দুপাশে সরে গেল নিকি আর মুসা। মিস করলো গাড়িটা। কিছু দূর এগিয়ে গিয়ে ঘ্যাঁচ করে ব্রেক কষল। কিন্তু হিসেবের গোলমাল করে ফেললো একটুখানি। নাক দিয়ে দ্রম করে বাড়ি মারলো একটা গাড়ির গায়ে। রোলস রয়েস! চেঁচিয়ে উঠল মুসা। তাকিয়ে রয়েছে রূপালী গাড়িটার দিকে। বিরাট চক্কর নিয়ে নাক ঘোরাতে শুরু করেছে গাড়িটা। আরো কিছু গাড়ির গায়ে বাড়ি মেরে ওগুলোর 12টা বাজিয়ে দিয়ে আবার এগোতে শুরু করলো মুসাদের দিকে। দৌড় দিল মুসা। তার পেছনে লাগলো রোলস রয়েস। যেদিকেই যায় সেদিকেই তেড়ে আসে। আরো গাড়ির সর্বনাশ হতে লাগলো। নিজের তো হচ্ছেই। বাম্পার খসছে, ফেন্ডার ছিঁড়ে খুলে পড়ছে। দুটো গাড়ির মাঝখানে স্থির হয়ে দাঁড়িয়েছে নিকি। পিস্তল তুলে নিশানা করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই লক্ষ্য স্থির করতে পারছে না। কেবলই সরে সরে যাচ্ছে রোলস রয়েস। নিকি যে পিস্তল তুলেছে চোখে পড়ে গেল মুসার। চেঁচিয়ে বলল, না না, গুলি করবেন না, জিনার গায়ে লাগতে পারে। চাকায় লাগাতে চাইছি, জবাব দিল নিকি। অবশেষে সুযোগ পেয়ে গেল সে। গুলি করলো পরপর দুবার, কিন্তু মিস করলো। পাশ কাটালো রোলস রয়েস। গোটা চারেক গাড়ির ক্ষতি করে ছুটল। এবার আর মুসা কিংবা নিকি কারো দিকে এগোলো না। সোজা ছুটলো দরজার দিকে। বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে! চিৎকার করে বলল মুসা। যাবে কোথায়? দরজা খুলতে হলে নামতে হবেই, নিকি বলল। ক্যাক করে ধরবো তখন। কিন্তু গতি কমানোর কোনো লক্ষণই দেখা গেল না রোলস রয়েসে। বরং বাড়ছেই। ভয়ানক শক্ত গাড়িটা। অনেক গাড়ির ক্ষতি করেছে বাড়ি মেরে, গুঁতো দিয়ে, কিন্তু নিজের তেমন একটা ক্ষতি হয়নি।
কয়েক জায়গায় বডি কেবল দুমড়ে বসে গেছে আর বাম্পার বাঁকা হয়েছে। ব্যাস। আরে, অবাক হয়ে গেল নিকি। দরজা ভেঙে বেরিয়ে যাবে নাকি? নিচু গিয়ারে চলছে রোলস রয়েস। ঠিকই, দরজায় ভাঙতে চেয়েছে। জোরে গুঁতো লাগালো, মড়মড় করে ভেঙে গেল কাঠের দরজাটা। মস্ত একটা ফোকর হয়ে গেল নিচের দিকে। একটা গাড়ি বেরিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। খাইছে বলেই সেদিকে দৌড় দিল মুসা। এক ছুটে বেরিয়ে গেল ফোকর দিয়ে গাড়ির পিছু পিছু। সোজা বেরিয়ে গেছে রোলস রয়েসটা। এত বেশি গতিতে মোড় নেয়ার জায়গা পেল না পুরোপুরি। লাগলো গিয়ে ও পাশের বেড়ার গায়ে। বেড়া ভেঙে নানা রকম বিচিত্র শব্দ তুলে অবশেষে মোড় নিল। আবার এসে উঠল রাস্তায়। ফিয়ারোর দিকে দৌড়ে চলেছে মুসা। নিকিও দৌড়াচ্ছে, চেঁচিয়ে বলল, জলদি করো, নইলে ধরা যাবে না। কিন্তু ওরা গাড়িতে স্টার্ট নেওয়ার পরেও মোড়ের কাছে পৌঁছতেই পারল না রোলস রয়েস। গুলি খাওয়া আহত হাঁসের মতো ঝাঁকি দিচ্ছে শরীর। এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, যেন কোনো তাল পাচ্ছে না। খারাপ হয়ে গেছে মনে হয়। হাসলো নিকি। আর পালাতে হলো না। না না, দেখুন। রোলস রয়েসের ভেতরে ধস্তাধস্তি চলছে। জি না, আবার বলল মুসা। ওকে থামানোর চেষ্টা করছে। তার কথা শেষও হলো না, রোলস রয়েসের এক পাশের দরজা খুলে গেল ঝটকা দিয়ে। রাস্তায় পড়ে গেল জিনা। সাঁ করে ছুটে গেল গাড়িটা। লাফিয়ে উঠে দাঁড়ালো জিনা। সময় মতো সরিয়ে নিয়ে ফিয়ারোতে ব্রেক কষতে না পারলে জিনার গায়ে গুঁতো মারত গাড়ি। মুখ বের করলো মুসা। জিনা, ওঠো, বেটাকে ধরতেই হবে। দরজা খুলে দিল নিকি। উঠে পড়লো জিনা। আবার ছুটতে শুরু করলো ফিয়ারো। 3 ব্লক পেরোতে না পেরোতেই নজরে চলে এলো রোলস রয়েস। মুসার চালানো দেখে নিকি অবাক হয়ে গেল। কিছুই মানছে না মুসা। কোনো কিছুর পরোয়া করছে না, কোনো দিকে তাকাচ্ছে না। তাকিয়ে রয়েছে রোলস রয়েসের দিকে। তার একমাত্র চিন্তা, যে করে হোক ধরতে হবে সামনের গাড়িটাকে। নির্জন রাস্তা ধরে ঝড়ের গতিতে ছুটছে দুটো গাড়ি। যত রকম ভাবে সম্ভব চেষ্টা করে দেখছে রোলস রয়েসটা, কিন্তু কিছুতেই মুসাকে খসাতে পারল না। অবশেষে মরিয়া হয়ে শেষ চেষ্টা করলো গোয়েরা। ফ্রিওয়েতে পৌঁছতে চাইল। বায়ে একটা তীক্ষ্ণ মোড়, তারপরেই ফ্রিওয়েতে ওঠার প্রবেশ পথ, একটা ওভারব্রিজের নিচ দিয়ে। একবার মনে হলো সফল হয়ে গেল বুঝি, কিন্তু মোড় নেয়ার সময় যেই গতি কমালো সে, অমনি সাঁ করে তার সামনে চলে এলো মুসা। পাশ কাটানোর চেষ্টা করলো গোয়েরা, কিন্তু আরো চেপে এলো ফিয়ারো। পথ ছাড়লো না কিছুতেই। সাইড রোডে নেমে যেতে বাধ্য হলো রোলস রয়েস। সরতে সরতে এমন এক অবস্থায় চলে গেল আর জায়গাই থাকলো না। আগে বাড়ারও উপায় নেই, থামতেই হলো ওটাকে। চোখের পলকে দরজা খুলে বেরিয়ে গেল নিকি। একটানে খুলে ফেলল রোলস রয়েসের দরজা। কলার ধরে হ্যাঁচকা টানে বের করে আনলো গোয়েরাকে। ঠেলতে ঠেলতে এনে ধাক্কা মেরে ঢুকিয়ে দিল ফিয়ারোর পিছনের সিটে। নিজেও উঠে বসলো পাশে। গোয়েরার পিস্তল কোথায় কে জানে, হয়তো রোলস রয়েসেই রয়ে গেছে। তবে নিকির পিস্তলটা হাতে বেরিয়ে এসেছে। ঠেসে ধরলো গোয়েরার গলায়। চালাও, মুসার পাশের থেকে বলল জিনা। এবার হাসতে চালাবে দয়া করে। যা চালান চালিয়েছ, আমি তো ভেবেছি ভর্তা হয়েই মরবো। হাসলো শুধু মুসা। গাড়ির মুখ ঘোরানোই ব্যস্ত হলো। আবার গ্যারেজে ফিরে এলো ওরা। বাইরে বেরিয়ে এসেছে সবাই। টিপুরান আর পিরানহারা অপেক্ষা করছে দরজার কাছে। বন্দীদেরকেও বের করে আনা হয়েছে। তাদেরকে পাহারা দিচ্ছে রবিন। ওদের সাথে যোগ হলো আরো একজন, লিও গোয়েরা। পুলিশকে খবর দেওয়া হয়েছে? জিজ্ঞেস করলো নিকি। মাথা ঝাঁকালো রবিন। কিশোর ফোন করতে গেল এইমাত্র। জোর একটা আর্তচিৎকার শোনা গেল গ্যারেজের ভেতর থেকে। ছুটে গেল নিকি আর মুসা। গাড়ির সারির মাঝখানে দাঁড়িয়ে রয়েছে কিশোর। বেহুশ হয়ে যাবে যেন, এমনি ভাবভঙ্গি। ব্যাপার কি? তারপর বুঝতে পারলো ওরা ব্যাপারটা যখন দেখতে পেল। হোন্ডা, মুসা বলল। অনেক গাড়ি নষ্ট করেছে গোয়েরা, তার মধ্যে রয়েছে কিশোরের নীল সাদা গাড়িটা। চেনা যায় না আর। আমার গাড়ি! কেঁদে ফেলবে যেন কিশোর। শেষ! তাকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো নিকি আর মুসা। সান্ত্বনা দিতে লাগলো। নিকি বোঝাতে লাগলো, একবার যখন ভালো গাড়ি বের করে দিতে পেরেছে, আবারও পারবে। সময় পেলে এর চেয়ে ভালো জিনিস খুঁজে বের করে দেবে। হ্যাঁ, তা তো ঠিকই। মুসা বলল। অত ভেঙে পড়ছো কেন? তাছাড়া টাকাটাও তো আর মার যায়নি, বিমা কোম্পানির কাছ থেকে পেয়ে যাবে। আর আরো কিছু কাজ করব আমরা সবাই মিলে, নিকি বলল, যাতে কিছু বাড়তি পয়সা আসে। সেই টাকা তোমার 500 টাকার সঙ্গে যোগ করলে আরো ভালো গাড়ি কিনতে পারবে। হাসলো সে। কিশোর, পুলিশকে ফোন করেছো? ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল কিশোর। না, গাড়ির অবস্থা দেখে ভুলে গেছি। মলিন একটা হাসি ফুটল তার ঠোঁটে।
যাই হোক নিকি ভাই, আমার গাড়ি গেছে, ক্ষতি নেই। আপনাকে তো নির্দোষ প্রমাণ করে ছাড়লাম। ফোন করা হলো। রাস্তার দুদিক থেকে হঠাৎ করেই যেন এসে হাজির হলো পুলিশের গাড়ি। পিস্তল হাতে লাফিয়ে নামলো কয়েকজন পুলিশ, দৌড়ে এলো বন্দীদের কাছে। সবার সামনে রয়েছেন জ্যাক কার্লি আর সার্জেন্ট ডেনিস ডেনভার। সার্জেন্ট, এগিয়ে গেল নিকি। হাতে নাতে বামাল ধরে দেওয়া হলো আপনার আসামিদের। আশা করি এবার আমাকে মুক্তি দেবেন। মুখ গোমড়া করে দাঁড়িয়ে রইল সার্জেন্ট, যেন নিকি খালাস পেয়ে যাওয়াতে খুশি হতে পারেনি। তবে কার্লি হাসলেন, আর সেই সঙ্গে হাসি ফুটল 3 গোয়েন্দার মুখে। আর এখানেই শেষ হচ্ছে গাড়ির জাদুকর, যা 3 গোয়েন্দা সিরিজের ভলিউম 15 এর শেষ গল্প। অর্থাৎ পরবর্তী গল্প আসতে চলেছে ভলিউম 16 থেকে। সাথে থাকবেন গল্প বাই ঘাসফড়িং এর। ধন্যবাদ।